Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি 5.3.3। এটি হচ্ছে এই চ্যাপ্টারের মেইন কাজ। ওকে, এই মেইন কাজ এটাকে বললাম এই কারণেই, তোমাকে কোহেসিভ ডিভাইস ইউজ করে প্যারাগ্রাফকে কিভাবে কম্পোজিশন অর্থাৎ এসেতে রূপান্তর করতে হবে এবং একটা প্যারাগ্রাফ কিভাবে সংযুক্ত হয় বা একটা এসেকে কি দিয়ে সংযুক্ত করে বড় করা যায় বা এসে বানানো যায় সেই বিষয় নিয়ে আলোচনা, এবং সেই বিষয়ে তোমাকে শিখতে পারতেই হবে। এবং সেই শিখন অর্জনের মাধ্যমে তুমি কি করতে পারবে, যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবে বা যে কোনো এসে লিখতে পারবে। তাহলে এগুলোকে সাজানোর জন্য বা এগুলোকে গোছানোর জন্য আমাদের বেশ কিছু কোহেসিভ ডিভাইসেস শিখতে হবে, জানতে হবে এগুলোর প্রয়োগগুলো। আমরা যদিও কোহেসিভ ডিভাইসেস কিন্তু এই বইয়ের 63 পৃষ্ঠায় পড়েছি অনেক ভালো করে, তারপরে সেগুলোই আবার এখানে আমরা কি করব, ইউজ করা শিখবো একদম সুচারুরূপে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। 5.3.3 উত্তর করার আগে আমাদেরকে এই জায়গাটি না শিখে গেলে আমরা কিন্তু কখনোই বুঝতে পারবো না। লেটস রিড আনাদার নোট, হ্যাঁ, অ্যান্ড নো হাউ টু মেক আ টেক্সট কোহেরেন্ট। কিভাবে একটা লেখাকে সামঞ্জস্যপূর্ণ করতে হয়, হ্যাঁ, অর কোহেরেন্স। ওকে, তাহলে এই কোহেরেন্ট এবং কোহেরেন্স এই দুইটা কিভাবে করতে হবে, সামঞ্জস্যপূর্ণ কিভাবে করতে হবে এবং প্রাসঙ্গিক কিভাবে করতে হবে, তাই না? এইটা যদি আমরা বুঝতে না পারি বা এইটা করার যদি পদ্ধতি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা কখনোই পারবো না। তাহলে এখানে কোহেরেন্ট মানে হলো কি সুসঙ্গত, আর কোহেরেন্স হলো সামঞ্জস্যপূর্ণ। তবে সুসঙ্গত মানে কি সুন্দরভাবে সাজানো, আর কোহেরেন্স মানে কি হবে বলো, সামঞ্জস্যপূর্ণ, যেন অর্থের মিল থাকে, ধারাবাহিকতা থাকে, ইত্যাদি ইত্যাদি। এখানে সুন্দর করে একটা নোটস দেওয়া রয়েছে ইংরেজিতে। এই ইংরেজি নোটসটা না পড়ে আমরা সরাসরি বাংলা পড়ি, যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো। ওকে, দেখো এই যে কোহেরেন্স কি, সামঞ্জস্য। কোহেরেন্স বলতে বোঝায় একটি টেক্সটের প্রতিটি সেন্টেন্স বা প্যারাগ্রাফের মধ্যে আইডিয়াগুলো আন্তঃসংযোগ, এটি টেক্সটকে যৌক্তিকভাবে সুসংগঠিত করে। ওকে, তার মানে বুঝতে পারলাম সেন্টেন্সগুলোকে বা প্যারাগ্রাফগুলোকে বা তাদের আইডিয়াগুলোকে কি করবে, আন্তঃসংযোগ করবে, যাতে যৌক্তিকভাবে সুসংগঠিত করা যায়। ওকে, এবং আইডিয়াগুলোর সুস্পষ্ট অগ্রগতি সাধন করবে, সুতরাং পাঠক লেখকের যুক্তির ধারা সহজেই ধরতে পারবে। ওকে, টেক্সটের কোহেরেন্স অনেকাংশে টেক্সটটি লেখার পূর্বে তোমার পরিকল্পনার উপর নির্ভর করবে। তারপরে তুমি কোন ধরনের কোহেরেন্স ইউজ করবে সেগুলো তুমি আগে থেকে কি করতে পারো, নির্ধারণ করে নিতে পারো। প্রিয় শিক্ষা, দেখো একটি টেক্সটকে কোহেরেন্স করার জন্য প্রথমত যে আইডিয়াগুলো তুমি লেখার পরিকল্পনা করেছো সেগুলো বাছাই করতে হবে। ওকে, তারপর সেই আইডিয়াগুলোকে বিভিন্ন প্যারাগ্রাফে সাজাতে হবে। তারপরে প্রতিটি প্যারাগ্রাফের জন্য এক একটা করে আইডিয়া। আমরা যেমন পড়েছিলাম মেন্টাল হেলথ, ওই মেন্টাল হেলথে কিন্তু 8টা প্যারাগ্রাফ ছিল, 8টা প্যারাগ্রাফে কিন্তু 8 ধরনের কি ছিল, আইডিয়া ছিল। এখানে সেন্টেন্স এবং প্যারাগ্রাফগুলোকে সংযুক্ত করার জন্য যথাযথ কোহেসিভ ডিভাইস ব্যবহার করা যেতে পারে। তার মানে এখানে আমাদের কোহেসিভ ডিভাইসের ব্যবহারটাও কিন্তু এই জায়গায় প্র্যাকটিস করতে হবে, যাতে তোমার আইডিয়া সমূহ একসাথে মিলে যায় এবং এটা সম্পূর্ণভাবে অর্থপূর্ণ হয়ে ওঠে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা কথাগুলো বুঝতে পেরেছো। আমাদের এইখানে দেখো, প্রথমে আমরা যাবো প্যারাগ্রাফে। এইখানে আমরা জানতে পারবো প্যারাগ্রাফের পার্টগুলো কয়টা এবং কি কি, এবং এই সঙ্গে জানতে পারবো প্যারাগ্রাফ থেকে কিভাবে এসে তৈরি করা যায়, সেই সঙ্গে জানতে পারবো এসের যে সংগঠনগুলো রয়েছে, পার্টগুলো রয়েছে, সেগুলো কতটি এবং কারা কারা। ওকে, দেখি প্যারাগ্রাফ হচ্ছে কতগুলো সুসংগঠিত এবং কোহেরেন্ট সেন্টেন্স। হ্যাঁ, আমরা আগেও বলেছি কোহেরেন্ট মানে কি সুসংগত, হ্যাঁ, এর সমষ্টি যেগুলো কোনো একটি একক বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। তার মানে একটা প্যারাগ্রাফে কিন্তু একটা বিষয় থাকবে। যেমন তুমি যদি প্যারাগ্রাফ লিখে হচ্ছে লোডশেডিং, হ্যাঁ, বা প্যারাগ্রাফ লিখে হচ্ছে স্কুল ম্যাগাজিন, সেখানে কিন্তু স্কুল ম্যাগাজিন সম্পর্কেই আলোচনা থাকবে, অন্য কোনো বিষয় সম্পর্কে টানা যাবে না। তার মানে বোঝা গেল প্যারাগ্রাফের আইডিয়াস থাকবে কয়টা বলো দেখি, মাত্র একটা। তাহলে একটি প্যারাগ্রাফ লেখো, প্যারাগ্রাফটি বিভিন্ন ধরনের বা বিভিন্ন বিষয়বস্তুর উপর হতে পারে, কিন্তু সব প্যারাগ্রাফ সাধারণত 3টি অংশ থাকে। তাহলে প্যারাগ্রাফের অংশ থাকবে কয়টা, 3টা। এই 3টা অংশকে আমরা জেনে নিব। প্রথমেই থাকবে টপিক সেন্টেন্স। তাহলে একটা প্যারাগ্রাফের প্রথম অংশ কি, টপিক সেন্টেন্স। এই 1 নম্বর বলে রাখলাম টপিক সেন্টেন্স। হ্যাঁ, টপিক সেন্টেন্সটা কেমন, দেখো প্যারাগ্রাফের মধ্যে টপিক সেন্টেন্স পড়ে প্যারাগ্রাফটি সম্পর্কে পাঠক বুঝতে পারবে। টপিক সেন্টেন্সে সাধারণত 2টি অংশ থাকে, একটা হলো বিষয়বস্তু জেনে নেওয়া, আর হলো ধারণা নিয়ন্ত্রণ করা। তার মানে আমাদের টপিক সেন্টেন্সে কিন্তু বিষয়বস্তুর পরিচয় দিতে হবে এবং ওই বিষয়বস্তুর ধারণা ক্লিয়ার করতে হবে।
ওকে, এবার 2 নম্বর দেখবো সাপোর্টিং সেন্টেন্স, যেটাকে আমরা বডি বলি। ওকে, বডি প্যারাগ্রাফ বলবো এটাকে। এইখানে সরাসরি আমাদের কি করতে হবে, এই টপিক সেন্টেন্স সম্পর্কে সব ধরনের সাপোর্টিং ডিটেলসগুলো হ্যাঁ এখানে ব্যাখ্যা করতে হবে, তথ্য প্রদান করতে হবে। আমরা অর্থাৎ টপিকে যে কথাগুলো বলেছি, যেমন আমরা যে ট্রি প্লান্টেশন বলি, ট্রি প্লান্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ মোর অ্যান্ড মোর, তাই না? তারপরে এই জায়গায় এসে আমরা বলবো যে কাটিং ডাউন ট্রিজগুলো কি, কোথা থেকে কাটা হচ্ছে, কেটে কি করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদিগুলো বলবো কোথায়, আমরা সাপোর্টিং ডিটেলসে। এবং সবশেষে আমাকে কি করতে হবে, কনক্লুডিং সেন্টেন্স। এখানে কিন্তু কনক্লুডিং আইডিয়াস নয়, মনে রাখবা, আইডিয়াস হবে কিন্তু অন্য এক জায়গায়, মানে এসেতে আমি ধীরে ধীরে যাবো সেখানে। হ্যাঁ, কনক্লুডিং সেন্টেন্সে এই কনক্লুডিং সেন্টেন্স র্যাপস wraps a paragraph and restates the writer's point of view। দেখো সুন্দর করে বাংলা দিয়েছে এখানে, কনক্লুডিং সেন্টেন্স প্যারাগ্রাফকে সুসম্পন্ন করবে এবং লেখকের দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করবে, অর্থাৎ উপরে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো সার সংক্ষেপ কোথায় চলে আসবে, এই জায়গায়। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো করে বুঝতে পেরেছো, একটা প্যারাগ্রাফের অংশ হবে কয়টা, 3টি। নাম্বার 1 হবে টপিক সেন্টেন্স, নাম্বার 2 হবে সাপোর্টিং সেন্টেন্সেস অর্থাৎ বডি, নাম্বার 3 হবে কনক্লুডিং সেন্টেন্সেস। প্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো নোট ডাউন করে রাখবে, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের ষান্মাসিক পরীক্ষায় কাজে লাগবেই লাগবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই যদি ভালো লেগে থাকে এই ভিডিওকে একটি শেয়ার করে ফেলো এবং লাইক বাটনে ক্লিক করে দাও। এবার দেখো বি নম্বর এসে, অর্থাৎ এসের সংগঠনটা কেমন, এসেতে কি কি থাকবে সেটা দেখবো আমরা। হ্যাঁ, এটাও সুন্দর করে, এটাও বাংলা দিয়ে দেখি আমার মনে হয়, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এসে হচ্ছে এমন এক ধরনের লেখা যার মাধ্যমে কাউকে কোনো কিছু উপলব্ধি করানোর জন্য লেখা হয়, বা অথবা পাঠককে নির্দিষ্ট কোনো বিষয়ে তথ্য দেওয়ার জন্য লেখা হয়, পাঠককে কনফাইন্স করতে, অর্থাৎ পাঠককে কি করার জন্য, একমত করার জন্য, অথবা পর্যাপ্ত পরিমাণে তথ্য দিয়ে এসেটি অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ উপাদান থাকতে হবে, সেগুলো এটাকে যুক্তিসঙ্গতভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। এসে বলতে দীর্ঘ টেক্সটকে বোঝায়, আর প্যারাগ্রাফ কিন্তু শর্ট টেক্সট, বুঝতে পারছো? এটার উপরে কিন্তু একটু পরে কাজ আসবে আমাদের। হ্যাঁ, তাহলে এসে হলো কি দীর্ঘ, হ্যাঁ লং, আর প্যারাগ্রাফ হবে কি শর্ট। ওকে, এখানে দেখো যে কয়েকটি প্যারাগ্রাফে সাজানো থাকে, তাহলে এসেকে কি থাকে, এসেতে কয়েকটা প্যারাগ্রাফ মিলিয়ে একটা এসে করানো হয়। ওকে, একটি এসেতে ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করা যায়। ওকে, প্রতিটি প্যারাগ্রাফের নিজস্ব উদ্দেশ্য থাকে, প্যারাগ্রাফগুলোকে সংযুক্ত করার জন্য আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করতে পারি। হ্যাঁ, অ্যাট দ্য ভেরি বিগিনিং, সো, আফটার দ্যাট, ওকে, বিসাইড, ফার্দার মোর, ইন কনক্লুশন। দেখো তাহলে আমরা প্যারাগ্রাফগুলোকে যুক্ত করতে পারি এইগুলো দিয়ে। হ্যাঁ, অ্যাট দ্য ভেরি বিগিনিং, সো, আফটার দ্যাট, বিসাইড, ফার্দার মোর, ইন কনক্লুশন, এই কথাগুলো কিন্তু আমাকে মুখস্থ রাখতে হবে। ওকে, এবং আরও অনেক ধরনের কানেক্টর ব্যবহার করি আমরা, সেগুলো কি দেখো নিচে রয়েছে। প্যারাগ্রাফের মতো এসের অংশ কিন্তু 3টি। হ্যাঁ, তাহলে প্যারাগ্রাফের অংশ করা ছিল 3টি, টপিক সেন্টেন্স ছিল, বডি ছিল, আর কনক্লুড ছিল। হ্যাঁ, আচ্ছা, এখানেও দেখো আমাদের কি থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে। কি থাকবে, ইন্ট্রোডাকশন, এটা এসে এর প্রথম প্যারাগ্রাফ। ওকে, তাহলে ইন্ট্রোডাকশনটাও কিন্তু একটা প্যারাগ্রাফ, বুঝতে পারছো? এখানে টপিকের পরিচয় দেওয়া হবে এবং এখানে টপিক অবশ্যই এটি ভালো টপিক সেন্টেন্স লিখতে হবে। তারপরে থাকবে আমাদের হচ্ছে বডি, এখানে টপিক সম্পর্কে উদাহরণ, কারণ, পরিসংখ্যানের মাধ্যমে সাপোর্টিং ইনফরমেশনগুলো দিতে হবে। এবং সবশেষে থাকবে কনক্লুশন, কিন্তু এই কনক্লুশনগুলোতে কি করা হবে, সমস্ত আইডিয়াগুলোকে একসঙ্গে নিয়ে আসা হবে, বুঝতে পারছো? তাহলে দেখো প্যারাগ্রাফের সঙ্গে এটা পার্থক্য কোথায়, প্যারাগ্রাফে ছিল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন বলে কোনো কথা ছিল না, টপিক সেন্টেন্স ছিল, এবং সেখানে আমাদের টপিক সেন্টেন্সের পরে ছিল হচ্ছে বডি, প্যারাগ্রাফ বডি ছিল, তারপর ছিল আমাদের কি কনক্লুশন। কনক্লুশনে শুধুমাত্র আমরা উপরের তথ্যগুলোকে কনক্লুড করে দিতাম, তাই না? আর এই এসেতে আমাদের কি করতে হবে, একটা কি থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, তারপরে বডি প্যারাগ্রাফ থাকবে। এখানে বডি প্যারাগ্রাফ অনেকগুলো হতে পারে, মানে অনেকগুলো প্যারাগ্রাফকে আবার কি করব, আমরা কানেক্টরস দিয়ে যুক্ত করতে পারি। কোন ধরনের কানেক্টরস দেখো দেখি, অ্যাট দ্য ভেরি বিগিনিং, সো, আফটার দ্যাট, বিসাইড, ফার্দার মোর, ইন কনক্লুশন, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো 1 বাই 1 চলে আসবে। ওকে, আর কি করতে পারি, কনক্লুশন। কনক্লুশন কি করবো, উপরে যতগুলো প্যারাগ্রাফ লিখবো সবগুলো প্যারাগ্রাফগুলোকে কনক্লুড করবো আমরা গিয়ে কনক্লুশনে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এবার আমাদের মূল কাজ হলো 5.3.3 এর উত্তর করা। 5.3.3 আগে ইনস্ট্রাকশনটা আমাদের বুঝতে হবে। ওকে, লেটস প্র্যাকটিস হোয়াট উই হ্যাভ লার্নড। চলো প্র্যাকটিস করি আমরা যা শিখলাম, মানে উপরে যেটা শিখলাম যে এসে সংগঠনগুলো কেমন, হ্যাঁ, প্যারাগ্রাফের কয়টি পার্ট এবং এগুলোকে কি দিয়ে কানেক্ট করা যাবে ইত্যাদি ইত্যাদি, তাই না? এখন এইটা আমাদের কাজ করতে হবে। দেখো, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সেসগুলো পড়তে হবে ইন পেয়ার্স অথবা গ্রুপস। ওকে, দে আর নট লজিক্যালি, হ্যাঁ, সেগুলো যৌক্তিকভাবে নয় এবং ক্রোনোলজিক্যালি, এবং হচ্ছে মানে সাজানো নয়, ধারাবাহিক বা নিয়মতান্ত্রিকভাবে সাজানো নয়। হ্যাঁ, তাহলে ক্রোনোলজিক্যালি মানে হবে কি, নিয়মতান্ত্রিকভাবে। ওকে, অর্গানাইজড মানে সাজানো নেই। আইডেন্টিফাই দ্য ডিফারেন্ট কোহেসিভ ডিভাইসেস, এবং ওই জায়গা থেকে আমরা যে লাইনগুলো পড়বো ওই লাইনগুলো থেকে আমাদেরকে কোহেসিভ ডিভাইসেসগুলো আন্ডারলাইন করতে হবে। আমরা কিন্তু কোহেসিভ ডিভাইসেস অনেক জায়গায় পড়ছি, যেমন 63 পৃষ্ঠায় কিন্তু এই বইয়ের কোহেসিভ ডিভাইসেসগুলো সুন্দর করে দেওয়া ছিল। হ্যাঁ, ইউজ টু কানেক্ট দ্য সেন্টেন্সেস, ওই সেন্টেন্সগুলোকে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়েছে। অ্যান
অর্গানাইজ দেম টু মেক এ মিনিংফুল প্যারাগ্রাফ, এবং সেগুলো আমাদেরকে কি করতে হবে, অর্গানাইজ করতে হবে যাতে একটা কি অর্থপূর্ণ প্যারাগ্রাফ হয়। ফলো দ্য স্ট্রাকচার অফ এ প্যারাগ্রাফ, তাহলে আমাকে প্যারাগ্রাফের স্ট্রাকচার ফলো করতে হবে। প্যারাগ্রাফের স্ট্রাকচার মনে আছে 3টা পার্ট, টপিক সেন্টেন্স থাকবে, বডি থাকবে, কনক্লুশন থাকবে, তাই না, বা কনক্লুডিং লাইন থাকবে। আর এসের জন্য কি মনে আছে, তো এসের জন্য হবে কি থাকবে বলে দেখি, ইন্ট্রোডাকশন থাকবে, বডি প্যারাগ্রাফ থাকবে, এবং প্যারাগ্রাফগুলো যদি ভিন্ন ভিন্ন হয় সেগুলো আইডিয়াসগুলো ভিন্ন হবে, এবং কনক্লুশনে গিয়ে সবগুলো প্যারাগ্রাফের আইডিয়াসগুলোকে একত্রিত করে কনক্লুড করতে হবে। ওকে, তারপরে কি করতে হবে, তোমার যে অ্যান্সারটা হবে সেটা তোমার ক্লাসে শেয়ার করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের প্যাসেজটি রয়েছে, ছোট্ট একটা টেক্সট দেওয়া রয়েছে, এই টেক্সট থেকেই কিন্তু আমাদের মূল কাজগুলো করতে হবে। এইটা পড়ার পরে এই জায়গায় আমাদের উত্তরগুলো করতে হবে। দেখো আগে বলে দিয়েছে স্ট্রাকচার অফ দ্য প্যারাগ্রাফ, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনটা কি, দ্য টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স দিয়ে রেখেছে Prason's bird teacher has played an important role। বলা হচ্ছে প্রাসন্সের যে পাখি শিক্ষক রয়েছে সেটা কি করেছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইন হিজ লাইফ, তার জীবনে, বাই টিচিং হিম ভ্যালুয়েবল লাইফ, হ্যাঁ, গুরুত্বপূর্ণ অধ্যায় শিকার মাধ্যমে, লিসেন, আচ্ছা, অ্যান্ড বিইং ফেথফুল কম্পানিয়ন, এবং কি করেছে তাকে বলো দেখি বিশ্বাসী বন্ধু বানিয়েছে। এই যে আমরা লাইনটা বললাম, এই লাইনে দেখলাম আমাদের কি সেন্টেন্স কানেক্টর হিসেবে ইউজ হয়েছে, কোহেসিভ ডিভাইস ইউজ হয়েছে, সেটা হলো অ্যান্ড। কি বলো দেখি, অ্যান্ড। এই অ্যান্ডটি হলো এখানে আমার কোহেসিভ ডিভাইস। তাহলে অ্যান্ড কেন ব্যবহার করা হয়, কানেক্টিং টু সিমিলার ইনফরমেশন, ভ্যালুয়েবল লাইফ, হ্যাঁ, লিসন অ্যান্ড বিইং ফেথফুল অপিনিয়ন। তাহলে আমরা এখানে বলে দিব কানেক্টিং টু সিমিলার ইনফরমেশন। সেই সিমিলার ইনফরমেশনগুলো কী কী ছিল, এই যে এই জায়গায় বলে দেওয়া হয়েছে কিন্তু, তাই না, সেটা কি কি বলো দেখি, এই দেখো, ভ্যালুয়েবল লাইফ, লিসন, আর অ্যান্ডের পরটা হলো কি, বিইং এ ফেথফুল কম্পানিয়ন। এগুলো কোনো কিছু করতে হবে না, জাস্ট অ্যান্ডের আগের অংশ আর পরের অংশ কিন্তু হুবহু তুলে দিতে হবে। এখন এভাবে কিন্তু আমাদের বাকিগুলো পূরণ করতে হবে। এই যে বডিতে গিয়ে আমাকে কি করতে হবে, সাপোর্টিং ডিটেলস টু এস্টাবলিশ দ্য টপিক সেন্টেন্স 1 2 3, এই 3টা দিতে হবে। এই 3টার কোহেসিভ ডিভাইস বের করতে হবে, এবং কোহেসিভ ডিভাইস ব্যবহার করার পরে তাদের পারপাসটা বের করে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থী, কথা না বলি আমি এখন উত্তরগুলো দেখাবো, তবে উত্তরগুলো দেখানোর আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, আসলে তোমাদের কিন্তু উচিত সাবস্ক্রাইব করা, সেই সঙ্গে আমার ভিডিওগুলো কিন্তু ছড়িয়ে দেওয়া উচিত, যাতে করে তোমাদের বন্ধুরা দেখতে পারে, সেই সঙ্গে আমারও কিন্তু একটু উপকার হবে। প্রিয় শিক্ষার্থী, চলো এবার দেখবো আমরা বডিতে কি কি নিব। তো আমাদের 3টি নিতে বলছে, মাত্র কয়টি, 3টি। তার আগে তাহলে আমাকে এই কোন জায়গা থেকে নিতে হবে বলতে কি, এই জায়গা থেকে নিতে হবে। ওকে, এই জায়গা থেকে নিতে গেলে আগে এই জায়গাটা দেখতে হবে। দেখো ফাইনালি, বলে কি ফাইনালি যে লাইনটা রয়েছে, এই লাইনটি শুরু হলো এখানে, শেষ হলো এখানে, হ্যাঁ, এইটা কি শুরুতে হতে পারে, নো। এবার দেখো ফার্স্টলি, এইটা কিন্তু আমাদের নিতে পারি, যেহেতু এখানে ফার্স্টলি বলেছে মানে প্রথমত, তার মানে প্রথম লাইন এটাই হওয়া উচিত। আর প্রথম লাইন যেটা ছিল, যে দেখো প্রাসন্স, হ্যাঁ, বা প্রশংস, হ্যাঁ, বার্ড টিচার, এটা কিন্তু আমরা অলরেডি পেয়েছি, তাই না রে, প্রশংসিত বার্ড টিচার, এটা কিন্তু শুরু দিয়েছি। এটা হলো আমাদের কি সেন্টেন্স ছিল বলতে কি, ইন্ট্রোডাকশন ছিল, এটা দেয়া আছে। তাহলে আমাদের এবার নিতে হবে ফার্স্টলি, এই সেন্টেন্সটা হুবহু দেখে লিখবো, এইখান থেকে শুরু করে একদম নেক্সট পর্যন্ত। ওকে, দেখো আমি অ্যান্সার শিট সাজিয়েছি তোমাদের জন্য কিভাবে, এই যে দেখো একদম নেক্সট পর্যন্ত জাস্ট কপি করে আমি বসিয়ে দিয়েছি, তাই না, এখানে অন্য কোনো কিন্তু কাজ আমাকে করতে হয়নি। ওকে প্রিয় শিক্ষার্থী, দেখো এই যে ফার্স্ট সেন্টেন্সে আমরা কি কি কোহেসিভ ডিভাইসেস পেলাম। দেখো ফার্স্টলি পেয়েছি এবং অ্যান্ড পেয়েছি। এই যে ফার্স্টলির কাজ কি, অ্যান্ডের কাজ কি, এগুলো কিন্তু আমাদের বোর্ড বইয়ের 63 পেজে আমরা পড়েছিলাম। দেখো এই জায়গায় দেখো ফার্স্টলি কোথায় লেখা আছে, দেখো কানেক্টরসগুলোতে দেখো কোথায় ফার্স্টলি আছে। ওকে, এটা খুঁজে নেই আমরা, ফার্স্টলি কোথায় আছে, এই যে দেখো ফার্স্টলি। তাহলে এই জায়গায় তোমাকে মুখস্থ রাখতে হবে কিন্তু, টু মেক এ সিকোয়েন্স, এইটা কিন্তু হুবহু মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এগুলো কি কারণে ব্যবহার করা হয়, টু মেক এ সিকোয়েন্স। দেখো উত্তরে আমি তাই লিখেছি, কিন্তু এখানে লিখেছি মেকিং এ সিকোয়েন্স বাই ইউজিং ফার্স্টলি। ওকে, তাহলে আমি এখানে লিখতে পারতাম টু মেক এ সিকোয়েন্স বাই ইউজিং ফার্স্টলি, এটা লিখলেও রাইট হবে, এটা লিখলেও রাইট হবে, বুঝতে পারছো। তাহলে আমরা এবার দেখবো কি এখানে আছে অ্যান্ড, তাহলে অ্যান্ডটার জন্য আমাকে বলতে হবে অ্যান্ডের জন্য কি রয়েছে। দেখো দেখি এই জায়গায় আমরা পড়বো অ্যান্ড কি কারণে হয়, হ্যাঁ, ইনফরমেশন যোগ করার জন্য হয়, এইখানে শুরুতে রয়েছে দেখো অলসো, ইন এডিশন, ফার্দার মোর, মোর ওভার, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড, এগুলো কিন্তু সব অ্যান্ড কথাটা এখানে দেয়া নাই, কিন্তু মনে রাখতে হবে এই অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং, এইটার মানে হলো অ্যান্ড। ওকে, তাহলে অ্যান্ড কেন ব্যবহার করা হয়, টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন, তাই না। তাহলে অ্যান্সারে আমাদের তাই লিখতে হবে এখানে, কিন্তু দেখো and connecting two similar information by using and, তাহলে আমরা কি করেছি, টু সিমিলার ইনফরমেশন কি করেছি, কানেক্ট করেছি, কার মাধ্যমে, অ্যান্ড এর মাধ্যমে। তাহলে আমরা এখানে মুখস্থ করতে পারি অ্যান্ড কে কি কারণে ব্যবহার করা হয়, কানেক্টিং টু সিমিলার ইনফরমেশন। মনে রাখবে অ্যান্ড এর আগে এবং পরে সাধারণত একই তত্ত্ব থাকে, যদি একই তত্ত্ব না থাকে তাহলে সেটাকে কিন্তু বাট, হ্যাঁ, বা অর, এগুলো দিয়ে উপস্থাপন করা হয়, অ্যান্ড দিয়ে কিন্তু সমজাতীয় তথ্যই উপস্থাপন করা হবে। এবার 2 নম্বর লাইন নিব, যেহেতু ফার্স্টলি নিয়েছি, এবার কি নিব আমরা,
যদি আমাদের এই টেক্সটে সেকেন্ডলি থাকে তাহলে অবশ্যই আমরা কি নিব সেকেন্ডলি কথাটা নিয়ে নিব তাই না চলো দেখি একটু কি আছে এখানে তাহলে আমাদের কিন্তু এই লাইনটা হয়ে গেছে তবে যে প্রসুন্স বার্ড এটা হয়ে গেছে তাই না এইবার ফার্স্টলি এটা সরি এটা হয়নি কিন্তু হ্যাঁ এইটা এখন পর্যন্ত হয়নি এখন ফার্স্টলি হয়েছে এটা হয়েছে এখন সেকেন্ডলি দেখি আছে কিনা সিরিয়ালি সব থাকার কথা নয় একটু এলোমেলো থাকবে আমাদেরকে জাস্ট খুঁজে নিয়ে সাথে দেবে এই যে সেকেন্ডলি এবার এই লাইনটা হুবহু লিখবো তাহলে সেকেন্ডলি দ্য বার্ড হ্যাজ থট এই জায়গায় দেখো আমি অ্যান্সার এসে হুবহু লিখেছি সেকেন্ডলি হ্যান ত্যান এই জায়গায় দেখবো আমাদের কি কি কানেক্টরস রয়েছে দেখো সেকেন্ডলি রয়েছে এবং এইখানে আর কোনো কানেক্টরস দেখা যায় কিনা দ্য বার্ড হ্যাজ taught him the valuable of hard working life by tirelessly searching for food and দেখো and এখানেও and আছে সো আমরা এখানেও বলতে পারি সেকেন্ডলি এবং কি and তাহলে সেকেন্ডলি কেন ব্যবহার করা হয় আমরা কিন্তু একটু আগে জেনে এসেছি হ্যাঁ ফার্স্টলি সেকেন্ডলি সবগুলোই ব্যবহার করা হয় টু মেক এ সিকোয়েন্স তাই না এই যে কি টু মেক এ সিকোয়েন্স অথবা মেকিং এ সিকোয়েন্স তুমি যদি টু বাদ দাও তখন আইএনজি নিতে হবে মেকিং এর সঙ্গে মেকের সঙ্গে আর যদি আইএনজি বাদ দাও তাহলে তখন নিতে হবে টু মেক ক্লিয়ার তাহলে এই জায়গায় এসে আমরা দেখি উত্তরে আমি কি লিখেছি দেখো মেকিং এ সিকোয়েন্স আমি চাইলে টু মেক এ সিকোয়েন্স বলতে পারতাম বাই ইউজিং সেকেন্ডলি আর and কেন ব্যবহার করা হয় আমরা আগের লাইনে মুখস্থ করেছিলাম কানেক্টিং টু সিমিলার ইনফরমেশন তাহলে এখানেও তাই বলবো কানেক্টিং টু সিমিলার ইনফরমেশন বাই ইউজিং and ব্যবহারের মাধ্যমে এবার আমরা 3 নাম্বার লাইন নিব ফার্স্টলি গেল সেকেন্ডলি গেল এবার নিঃসন্দেহে থার্ডলি আসবে তাহলে দেখো থার্ডলি কোন লাইনে আছে কিনা একটু দেখে নেওয়া যাক এই যে থার্ডলি আমরা এই লাইনটা নিব থার্ডলি দ্য বার্ড হ্যাজ ডেমনস্ট্রেটেড দেখো এই জায়গায় আমরা এসে অ্যান্সারে কি লিখেছি হুবহু লিখেছি কিন্তু এই লাইনটা হ্যাঁ থার্ডলি দ্য বার্ড হুবহু লিখেছি তাহলে এখানে থার্ডলি আমাদের কিন্তু একটা কোহেসিভ ডিভাইস এই বাক্যে and or বা অন্য কিছু আছে কিনা দেখো নেই যেহেতু নেই তার মানে এখানে একটাই তাহলে আমরা কি বলতে পারি মেকিং এ কনসিকুয়েন্স বাই ইউজিং সেকেন্ডলি অথবা বলতে পারি মেকিং এ শুধুমাত্র বলতে পারি সিকোয়েন্স ওকে কারণ কি আমরা কিন্তু এই জায়গায় শিখেছিলাম কি এগুলো সিকোয়েন্সের কারণে ব্যবহার হয় কনসিকুয়েন্স না বললেও চলবে কনসিকুয়েন্স সিকোয়েন্স কিন্তু একই অর্থ প্রদান করছে ওকে তাহলে তুমি শুধু লিখো সিকোয়েন্স ওকে সবচেয়ে ভালো হয় টু মেকিং এ সিকোয়েন্স বাই ইউজিং সেকেন্ডলি বুঝতে পারছো এইবার দেখবো আমরা ফোর্থ নম্বর লাইনে আমরা কি নিব এই জায়গায় এই ফোর্থ নম্বর লাইনে গিয়ে আমরা সুন্দর করে নিচ্ছি দেখো ফোর্থলি আছে কিনা কোথাও দেখো আমাদের এটা হয়ে গেছে এটা হয়ে গেছে তার মানে এটা হয়ে গেছে লাইন বাকি নাই বললেই চলে তাহলে আমাদের এই ফাইনালি লাইনটা বাকি আছে তাহলে ফাইনালি এই লাইনটা এখন সুন্দর করে নিব ফাইনালি লাইনটা আমরা এখন নিব এই দেখো উত্তরে আমি সাজিয়েছি তো এখন লিখলাম ফাইনালি হ্যাঁ ফাইনালিতে কি আছে ফাইনালি আছে এবং এই বাক্যে মেবি এই যে and আছে ওকে তাহলে এই দুইটা নিব and তাহলে আমরা যদি ফাইনালি কেমন করে কেন ব্যবহার করা হয় মেকিং এ সিকোয়েন্স কনসিকুয়েন্স না বলে সিকোয়েন্স বলো মেকিং এ সিকোয়েন্স বাই ইউজিং ফাইনালি আর and কেন ব্যবহার করে আমাদের তো মুখস্থ হয়ে গেল তাই না কানেক্টিং টু সিমিলার ইনফরমেশন বাই ইউজিং and এখানে মুখস্থ রাখবা কানেক্টিং টু সিমিলার ইনফরমেশন দুইটা সিমিলার ইনফরমেশনকে কি করার জন্য কানেক্ট করার জন্য কি ব্যবহার করেছে ইউজিং and ব্যবহার করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছো এই বইয়ে গিয়ে দেখি আমাদের সবগুলো হয়ে গেল বাকি আর কোনো কিছু থাকলো কিনা হ্যাঁ দেখো এখানকার বাকি কোনো কিছু এই যে বাকি মানে এই লাইনটা আছে ওভারঅল তাহলে এইটাকে আমরা কোথায় নিব ফাইনালির পরে নিব ওভারঅল মানে কি সর্বোপরি মানে সব শেষে ওকে তাই এই ওভারঅলের লাইনটা আমরা এখন নিয়ে নিব দেখো এই যে ওভারঅলের লাইনটা আমি এখানে লিখছি ওভারঅলের লাইনটা নিলাম এখানে ওভারঅল আছে এবং কি আছে বলতে কি and আছে হ্যাঁ এগুলোকে আমরা কি বলবো দ্য কনক্লুডিং সেন্টেন্স বলবো কি বলবো দ্য কনক্লুডিং সেন্টেন্স এইটাও কিন্তু আমাদের এই কনক্লুডিং সেন্টেন্সের অংশ ওকে কারণ ওইখানে আমাদের 1 2 3 চেয়েছিল দেখো বইয়ে তোমাদেরকে যদি একটু দেখাই আমি সেখানে কিন্তু কি চেয়েছিল বলো দেখি 1 2 এবং 3 তাই না 1 2 এবং 3 আর কনক্লুডিং সেন্টেন্সে 1 এবং 2 চাই নাই দুইটা হবে ওই ওভারঅলটা ক্লিয়ার বুঝতে পেরেছো তাহলে দেখো এখন আমরা এখানে অ্যানসারটা সাজিয়েছি এইভাবে তাহলে ওভারঅলে গিয়ে আমরা কি নিচ্ছি দেখো ওভারঅল আছে এখানে and আছে তাহলে ওভারঅল এবং and তাহলে ওভারঅল কি কারণে ব্যবহার করা হয় আমাদের 63 পৃষ্ঠায় দেওয়া আছে দেখো ওভারঅল কেন ব্যবহার করা হয় এই যে দেখো ওভারঅল কেন ব্যবহার করা হয় টু সামারাইজ অথবা টু কনক্লুড ওকে তাহলে আমরা এখানে অ্যানসারটা এভাবে বলতে পারি কনক্লুডিং অল দ্য ইনফরমেশন বাই ইউজিং ওভারঅল অথবা বলতে পারি টু কনক্লুড ইনফরমেশন by using overall okay then আচ্ছা and ব্যবহার করেছে কেন তোমরা বুঝতেই পেরেছো কানেক্টিং টু সিমিলার ইনফরমেশন বাই ইউজিং and প্রিয় শিক্ষার্থী আশা করছি 5.3.3 তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে গেছে তোমরা যারা বুঝোনি অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে স্যার বুঝিনি না বোঝা লজ্জার কিছু নয় তাহলে আমি তোমাদেরকে প্রয়োজনে আলাদা করে আরো বুঝিয়ে দিব প্রিয় শিক্ষার্থী আমি কিন্তু আগামী 1 জুন থেকে আগামী 1 জুন থেকে তোমাদের ক্রাশ ব্যাচ চালু করছি অনলাইনে ইংরেজির উপরে সেটি হবে তোমাদের ষান্মাসিক প্রস্তুতি সেই ক্লাসে তোমাদের কিন্তু অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো দেওয়া হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের আগামী ভিডিও অর্থাৎ 5.3.4 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ